আজকে আমরা ইকোনমির একটা গুরুত্বপূর্ণ ক্লাস করতে চলেছি। সেই ক্লাসটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট অফ ইন্ডিয়া। ফাইন্যান্সিয়াল মার্কেট অফ ইন্ডিয়া, বাংলা এটাকে বলছি ভারতের আর্থিক বাজার। এই বাজারটা এমন একটা বাজার যেখানে সাধারণভাবে ঋণের সংস্থান করা হয়, অর্থাৎ ঋণ দেওয়া এবং নেওয়া এই দুটো জিনিসই হয়। এই ফিনান্সিয়াল মার্কেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কী কী সেই দুই ভাগ? ফিনান্সিয়াল মার্কেটের দুই ভাগটা হচ্ছে, একটা হচ্ছে মানি মার্কেট, আরেকটা হচ্ছে আমাদের ক্যাপিটাল মার্কেট। একটা মানি মার্কেট, একটা ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেট কি? হোয়াট ইজ মানি মার্কেট? মানি মার্কেট মানে হচ্ছে যেখানে টাকা দেওয়া এবং নেওয়া শর্ট টার্মে হবে, খুব অল্প দিনের জন্য। ক্যাপিটাল মার্কেট কি? যেখানে টাকা দেওয়া নেওয়া লং টার্মে হবে, তাকে আমরা ক্যাপিটাল মার্কেট বলতে পারি। উদাহরণ হিসাবে কি? উদাহরণ হিসাবে যে ট্রেজারি বিল, খুব অল্প দিনের জন্য, তাহলে এটা মানি মার্কেটের উদাহরণ। আর গভর্নমেন্ট সিকিউরিটিজ, এটা দীর্ঘকালীন ভিত্তিতে, এটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। এই ক্যাপিটাল মার্কেটকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি মার্কেট, আরেকটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট। ওকে, কি প্রাইমারি কি সেকেন্ডারি একটু বোঝার চেষ্টা করি। ধর তুই শেয়ার বাজারে তুমি কোনো জিনিস কিনতে চাইছো। শেয়ার মার্কেটে তুমি কোনো জিনিস কিনতে চাইছো, তাহলে কোথায় কিনতে হবে? তাহলে তোমাকে কিনতে হবে সেটা প্রাইমারি মার্কেটে। ওকে, আর যদি তুমি বিক্রি করতে চাও, যদি পারচেস করতে চাও, তাহলে সেটা হবে প্রাইমারি মার্কেটে। আর যদি তুমি সেল করতে চাও, তাহলে সেটা করতে হবে সেকেন্ডারি মার্কেটে। বোঝা গেল? শেয়ার বাজারে যদি তুমি কোনো জিনিস পারচেস করতে চাও, সেটা করতে হবে প্রাইমারি মার্কেটে। আর যদি তুমি কোনো জিনিস সেল করতে চাও, তাহলে সেটা করতে হবে তোমাদের সেকেন্ডারি মার্কেটে। ঠিক আছে, একটা উদাহরণ হিসেবে দেওয়া যেতে পারে। কী সেই উদাহরণ? উদাহরণ হিসেবে আমরা বলতে পারি শোরুম অফ মারুতি। তুমি মারুতি গাড়ি কিনতে চাইছো, তা তোমাকে সেটা কোথায় কিনতে হবে? প্রাইমারি মার্কেটে। তুমি পুরনো গাড়ি বিক্রি করতে চাইছো, সেটা কোথায় বিক্রি করতে হবে তোমাকে? কার মেলাতে। তাহলে দিস ইজ দ্য এক্সাম্পল অফ সেকেন্ড মার্কেট। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট এরা আছে কোথায়? এমন তো নয় যে মানি মার্কেট বেনারসে আছে আর ক্যাপিটাল মার্কেট আনারসে আছে। ব্যাপারটা কিন্তু মোটেও এরকম নয়। হ্যাঁ, তাহলে কোথায় আছে? আমাদের মাঝখানেই আছে, এবং এমনভাবে আছে সেটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আচ্ছা, আমাদের যেরকম টাকার প্রয়োজন হয়, ঠিক একইভাবে গভর্নমেন্টেরও মাঝে মধ্যে টাকার প্রয়োজন হয়, সরকারেরও মাঝে মধ্যে টাকার প্রয়োজন হয়। সরকারের যখন টাকার প্রয়োজন হয়, তখন সে কোথা থেকে আনবে? সরকার কোথা থেকে আনবে?
সরকার কি করবে? সরকার বাজার থেকে ধার করবে। কিভাবে ধার করবে? যদি সরকারের শর্ট টার্মে টাকা লাগে, তখন যদি সরকারের শর্ট টার্মে টাকার প্রয়োজন হয়, শর্ট টার্ম, তাহলে সরকার কি ইস্যু করবে? সরকার ইস্যু করবে ট্রেজারি বিল। আর সরকারের যদি লং টার্মে টাকা লাগে, লং টার্মে, সরকার কি ইস্যু করবে? সরকার ইস্যু করবে গভর্নমেন্ট সিকিউরিটিস। এখন প্রশ্ন হচ্ছে, বিক্রি করবে কে? গভর্নমেন্ট। তাহলে গভর্নমেন্ট হচ্ছে আমাদের সেলার। তাহলে বায়ার কে? কে পারচেস করবে? পারচেস করবে, যারা পারচেস করবে তাদেরকে আমরা বলছি প্রাইমারি ডিলার। কীভাবে পারচেস করবে? বাই ওএমও, ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে। আচ্ছা, লং টার্মের ক্ষেত্রে গভর্নমেন্ট সিকিউরিটিস ছাড়াও গভর্নমেন্ট মার্কেটে বন্ড ছাড়তে পারে। এবার ট্রেজারি বিল বা গভর্নমেন্ট সিকিউরিটিস বা বন্ড, এগুলো কি? সরকার মাঝে মধ্যে এই জিনিসগুলো ছাড়ে। ধর ট্রেজারি বিল, ঠিক আছে, আমি এখন ক্লাসিফিকেশানে আসবো। মানে ট্রেজারি বিল গভর্নমেন্ট ইস্যু করে দিল, ধর 100 টাকার একটা ট্রেজারি বিল ইস্যু করে দিল, তাহলে কোনো একজন পাবলিক 100 টাকা দিয়ে ট্রেজারিতে দিয়ে সেই বিলটা সে নেবে। এবার সেই বিলটা নেওয়ার জন্য কি প্রফিট হবে বা গভর্নমেন্ট সিকিউরিটিস নেওয়ার জন্য কি প্রফিট হবে, সেটা আমরা পরের পেজে আলোচনা করছি। তাহলে প্রথমেই আমরা যদি একটা ক্লাসিফিকেশন করে নিই বিটুইন ট্রেজারি বিল অ্যান্ড গভর্নমেন্ট সিকিউরিটিস। ট্রেজারি বিল এবং গভর্নমেন্ট সিকিউরিটিস। ট্রেজারি বিলটা কি? প্রথমে বলে দিই, এটা হচ্ছে শর্ট টার্ম অ্যান্ড দিস ইজ লং টার্ম। শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম। আচ্ছা, বেশ, শর্ট টার্ম তো বুঝলাম। কতদিন পর্যন্ত? কতদিন পর্যন্তের ভ্যালিডিটি? আপ টু 364 ডেজ, অর্থাৎ 1 বছর নয়, 1 বছর থেকে একদিন কম। তাহলে 1 বছরও নয়, এর টার্ম 1 বছরও নয়। আর গভর্নমেন্ট সিকিউরিটিস লং টার্ম যেহেতু, এটা 1 to 20 to 30 ইয়ার্স। একটা হলো আপ টু 364 ডেজ, আর একটা হলো 1 to 20 to 30 ইয়ার্স। তাহলে মেজরিটি পিরিয়ড 364 হচ্ছে মেজরিটি পিরিয়ড। তাহলে আমরা বলতে পারি মেজরিটি পিরিয়ড is less than 1 year। ঠিক আছে, দ্যাট ইজ 364 ডেজ। 3 ধরনের ট্রেজারি বিল আছে, 4 ধরনের। টাইপগুলো বলে দিই আমি। একটা আছে 14 দিন, একটা হচ্ছে 91 ডেজ, একটা হচ্ছে 182 ডেজ, আর একটা হচ্ছে 364 ডেজ। আচ্ছা, তাহলে জিসেক যখন পড়ছি, গভর্নমেন্ট সিকিউরিটিস যখন পড়ছি, তাহলে এখানে কেসটা কি? গভর্নমেন্ট বড় করছে বাই জিসেক। তাহলে দেখ, এইটা হচ্ছে তার গভর্নমেন্ট অ্যান্ড দিস ইজ পাবলিক। গভর্নমেন্ট জিসেক কাকে ইস্যু করছে? পাবলিককে। বেশ, তাহলে পাবলিক বিনিময়ে কী দিচ্ছে গভর্নমেন্টকে? মানি দিচ্ছে। তাহলে জনগণ যে গভর্নমেন্টকে টাকাটা দেবে জিসেকের বিনিময়ে,
তার গল্পটা কি? তার গল্পটা হচ্ছে ট্রেজারি বিলের ক্ষেত্রে ট্রেজারি বিল যদি গভর্নমেন্ট পাবলিককে প্রোভাইড করে তাহলে সেটা 14 দিনের মধ্যে ফেরতযোগ্য বা 91 দিনের মধ্যে ফেরতযোগ্য বা 182 দিনের মধ্যে ফেরতযোগ্য বা 364 দিনের মধ্যে ফেরতযোগ্য। বাট যখন গভর্নমেন্ট পাবলিককে জি-সেক দেবে তখন এই যে টাকাটা পাবলিক গভর্নমেন্টকে দিল তার রেসপেক্টে গভর্নমেন্ট উইল provide interest to public। ঠিক আছে, সেটা 1 বছর পর পর হতে পারে, 2 বছর পর পর হতে পারে, যেমন তার টার্ম অ্যান্ড কন্ডিশন সেই অনুযায়ী দেবে। বাট যেটাকে আমরা প্রিন্সিপাল বা ক্যাপিটাল বলছি, সেটা কিন্তু অনেক পরে দেওয়া হয়। কেন? যখন আমরা কোনো লোন নিই, ঠিক আছে, তাহলে এক প্রকার গভর্নমেন্ট লোন নিচ্ছে পাবলিকের কাছ থেকে, তো লোনের দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে ক্যাপিটাল আর আরেকটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। গভর্নমেন্ট টাইম টু টাইম এই ইন্টারেস্টটা পে করে দিচ্ছে, বাট এই ক্যাপিটালটা সে অনেক পরে 1 বছর থেকে 20 বা 30 বছর পর পর পে করছে। এখন প্রশ্ন হচ্ছে, খুব ভালো কোশ্চেন, গভর্নমেন্ট কি শুধুমাত্র ধার করার জন্য বা বড় করার জন্যই কি জি-সেক ইস্যু করে? গভর্নমেন্ট কি শুধুমাত্র ধার করার জন্য জি-সেক ইস্যু করে? তা না। আর কি জন্য ইস্যু করে? বিভিন্ন যে অয়েল মার্কেট কোম্পানিগুলো আছে, অয়েল মার্কেট কোম্পানি আছে বা ফার্টিলাইজার কোম্পানি আছে না, ফার্টিলাইজার কোম্পানি। এই ফার্টিলাইজার কোম্পানিতে কি হয়, ধর সারের দাম 100 টাকা, কৃষক পাচ্ছে 70 টাকায়, তাহলে সেই 30 টাকাটা গভর্নমেন্ট কী করছে? সেই 30 টাকাটা গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে। তাহলে এই যে সাবসিডি, গভর্নমেন্ট কিন্তু এই সাবসিডিগুলো কিন্তু পয়সার আকারে দেয় না, তাদের মানিটারি মানে পেপার কারেন্সিতে তাদের ইস্যু করে না, তাদেরকে কি করে? তাদেরকে ইস্যু করে দেয় জি-সেক বা গভর্নমেন্ট সিকিউরিটিজ ইস্যু করে দিল। ওকে, তাহলে গভর্নমেন্ট পয়সাটা দেবে কখন? পয়সাটা দেবে, তাহলে গভর্নমেন্ট জি-সেক ইস্যু করে দিল। গভর্নমেন্ট পয়সাটা দেবে যখন 20 থেকে 30 বছর পর যখন জি-সেকগুলো ম্যাচিওর করবে তখন গভর্নমেন্ট পয়সা দেবে। এর মধ্যে কি করছে গভর্নমেন্ট ইন্টারেস্ট দিচ্ছে। ওকে, ইন্টারেস্টটা কিন্তু গভর্নমেন্ট দিতেই থাকছে। কাকে দিচ্ছে? অয়েল কোম্পানিগুলোতে। তাহলে আমরা যদি এখানে একটা এই ছকটা এখানে করি, এটা ধর গভর্নমেন্ট, এটা হচ্ছে ধর অয়েল কোম্পানি আর ফার্টিলাইজার কোম্পানি। তাই গভর্নমেন্ট কী দিচ্ছে? সাবসিডি দিচ্ছে। ঠিক আছে, সাবসিডি টাকার আকারে দিচ্ছে না, গভর্নমেন্ট তাদেরকে জি-সেক দিয়ে দিচ্ছে, গভর্নমেন্ট সিকিউরিটিজ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো গভর্নমেন্ট সিকিউরিটিজ তো টাকাও না, একটা সিকিউরিটি। এবার যখন 20 থেকে 30 বছর পর গভর্নমেন্টের জি-সেকগুলো যখন ম্যাচিওর করে যাচ্ছে, তখন অয়েল কোম্পানিগুলোকে গভর্নমেন্ট কী করছে? প্রিন্সিপালটা দিচ্ছে। কার প্রিন্সিপাল? সাবসিডির প্রিন্সিপালটা দিচ্ছে। ততদিনে কী গভর্নমেন্ট কী করছে? ইন্টারেস্টটা তাকে পে করতেই আছে। এর ফলে মাঝে মধ্যে দেখবি অয়েল কোম্পানিগুলো চিৎকার করে যে গভর্নমেন্ট আমাদেরকে টাকা দিচ্ছে না, আমরা এখন আন্ডার রিকভারিতে যাচ্ছি, যেহেতু আমার 20 থেকে 30 বছর ধরে যেহেতু আমার প্রিন্সিপালটা আটকে আছে, এই কারণে আমাদের ব্যবসার এক্সপানশান হচ্ছে না। এই একটা গল্প তারা দেয়। তাহলে এখানে আমরা জি-সেক জিনিসটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করলাম। এখন আমরা পড়লাম
ট্রেজারি বিল কি, গভর্নমেন্ট সিকিউরিটিস কি, সেটা বুঝতে পারলাম। এবার ধর গভর্নমেন্ট আমাকে ট্রেজারি বিল বা জিসে কিছু করলো, তো আমি যখন সেটা ফিরিয়ে দেব, জনগণ যখন সেটা ফিরিয়ে দেবে, তখন গভর্নমেন্ট কী করবে, তার যে টাকাটা সেটা দেবে। ওকে, তাহলে প্রথমেই আমরা আলোচনা করি ট্রেজারি বিল নিয়ে, তারপর আলোচনা করব আমরা গভর্নমেন্ট সিকিউরিটিস নিয়ে। ট্রেজারি বিলের ক্ষেত্রে কি হয়, আমরা বলেছি ট্রেজারি বিলের ক্ষেত্রে টাইম লিমিট হচ্ছে, ম্যাক্সিমাম টাইম লিমিট হচ্ছে 364 ডেজ। তা ট্রেজারি বিল নিয়ে গভর্নমেন্টের লাভ কি? ট্রেজারি বিল সাধারণত ইস্যু করা হয় অ্যাট ডিসকাউন্টেড প্রাইস। মানে তুই যদি কোনো ট্রেজারি বিল কিনিস, তাহলে সেখানে কিন্তু কোনো ইন্টারেস্ট রেট কিন্তু সেখানে লেখা থাকে না। ইন্টারেস্ট রেট সেখানে লেখা থাকে না। তাহলে কি লেখা থাকে সেখানে? তুই যদি কোনো ট্রেজারি বিল কিনিস, সেখানে কোনো ইন্টারেস্ট রেট লেখা থাকে না। তাহলে ট্রেজারি বিল কিনে কী লাভ? এবার বলি কী লাভ। ট্রেজারি বিলের, যখন তুই ট্রেজারি বিলটা কিনবি, ধরে এটা ট্রেজারি বিল, সেখানে একটা ভ্যালু লেখা থাকে, সে 100 টাকা। এই 100 টাকাটাকে বলা হয় ফেস ভ্যালু। ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা। ওকে, নাও যখন এটা বিক্রি করা হয়, তখন এটা কম দামে, অর্থাৎ ডিসকাউন্টেড প্রাইসে বিক্রি করা হয়। তার মানে ফেস ভ্যালু 100 টাকা লেখা হলেও যখন পাবলিক কিনবে, তখন পাবলিককে সেটা 80 টাকাতে দেওয়া হবে। ওকে, এবার যখন ধর এটা 14 দিনের জন্য কেনা হলো, তাহলে পাবলিক যখন এই ট্রেজারি বিলটা যখন আবার গভর্নমেন্টকে ফিরিয়ে দেবে, তখন গভর্নমেন্ট কী করবে? গভর্নমেন্ট কিন্তু তখন 80 টাকা ফেরত দেবে না। গভর্নমেন্ট এই যে ফেস ভ্যালু যেটা আছে, এই 100 টাকাটা ফেরত দেবে। তাকে? পাবলিককে। এর ফলে সেই পাবলিকের এই 14 দিনে তার প্রফিট কত হলো? 14 দিনে তার প্রফিট হয়ে গেল 100 - 80 = 20 টাকা। এটা হলো ট্রেজারি বিলের কনসেপ্ট। এইভাবে বিভিন্ন ডেট, বিভিন্ন হিসেব আছে। গভর্নমেন্ট সিকিউরিটিসের ক্ষেত্রে কি বললাম? এটা হচ্ছে ওয়ান অর মোর ইয়ার, এক বা তার ততোধিক বছর। তাহলে গভর্নমেন্ট সিকিউরিটিসে কী লেখা থাকে? গভর্নমেন্ট সিকিউরিটিস, ধর এটা একটা গভর্নমেন্ট সিকিউরিটিস, এখানে কী লেখা থাকে? এখানে লেখা থাকে, প্রিন্সিপালটা লেখা থাকবে প্লাস ইন্টারেস্ট রেটটা লেখা থাকবে। কীরকম? ধর এটার এই গভর্নমেন্ট সিকিউরিটিসের ভ্যালু হচ্ছে 1000 টাকা, এটা লেখা থাকবে @8%, এটা লেখা থাকবে, আর টাইম লেখা থাকবে 20 ইয়ার্স। অর্থাৎ তুই যদি 1000 টাকার একটা গভর্নমেন্ট সিকিউরিটিস কিনিস, তাহলে প্রত্যেক বছর তুই 1000 টাকার 8% হারে যে টাকাটা, সেটা তুই পেয়ে যাবি, এবং 20 বছর পর্যন্ত এই টাকাটা পাবি। 20 বছর পর তুই যখন গভর্নমেন্ট সিকিউরিটিসটা দিয়ে দিবি, তখন গভর্নমেন্ট তোকে 1000 টাকা কিন্তু পে করে দেবে। আচ্ছা, এবার এখানে একটা কোশ্চেন আছে। ধর গভর্নমেন্ট কী করলো, কোনো গভর্নমেন্ট সিকিউরিটিস এটা ডিসকাউন্টেড রেটে বিক্রি করলো। কোনো গভর্নমেন্ট সিকিউরিটিস গভর্নমেন্ট ডিসকাউন্টেড রেটে বিক্রি করলো, তখন তাকে কি বলবো? তখন তাকে বলবো আমরা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ড। এর এক্সপ্লানেশন আমরা একটু বাদে দেব, কেমন? জিরো কুপন বন্ডে। তার আগে আমরা ছোট্ট একটা অঙ্ক করে নিই। ধর একজন শপকিপার
sells you a pen at the rate 20% discount and repurchases it after a week at the rate MRP. What is your profit? অর্থাৎ ভালো করে বোঝার চেষ্টা কর। A shopkeeper sells you a pen at the rate 20% discount and repurchases it after a week at MRP. What is your profit? আমরা চেষ্টা করি। ধর এমআরপি আমি ধরলাম 100 টাকা, ওকে, সোল্ড হয়েছে অ্যাট দ্য রেট ডিসকাউন্ট হচ্ছে 20%। তাই যদি হয় তাহলে সেল প্রাইস কত? 100 মাইনাস 20 ইকুয়াল টু 80 টাকা। What is this? This is CP of buyer. তাহলে তোর ইনভেস্ট কত হয়েছে? তোর ইনভেস্ট হয়েছে 80 টাকা। তুই বিক্রি করলি, সোল্ড ব্যাক এমআরপিতে বিক্রি করলি অ্যাট দ্য রেট 100, তা তোর প্রফিট হয়ে গেল 20, ক্রয় মূল্যের উপর সবসময় প্রফিট হয় বাই 80 ইন্টু 100% হলো 25%। আচ্ছা, এবার আগে যখন আমাদের গভর্নমেন্ট সিকিউরিটিসের ব্যাপার ছিল তখন কিন্তু একটা কাগজের টুকরো এটাই তখন গভর্নমেন্ট সিকিউরিটিস হিসেবে কাজ করত। বাট এখন যেহেতু ডিম্যাট অ্যাকাউন্ট হয়ে গেছে, এই ডিম্যাট অ্যাকাউন্ট হয়ে যাওয়ার ফলে সব কিছুই ইলেকট্রনিক্যালি হয়, আর কিন্তু আলাদা করে আমাদের পেপার ইউজ করতে হয় না, ঠিক আছে? আচ্ছা, এবার আমি বলেছিলাম একটা জিনিস যে জিরো কুপন বন্ড কাকে বলে, তাই না? তাহলে প্রথমে আমরা বলি কুপন বন্ড কাকে বলে, তারপর আমরা জিরো কুপন বন্ড বলবো। প্রথমে কুপন বন্ড কাকে বলে? কুপন বন্ড হচ্ছে যখন ওয়ার্ল্ড ওয়ার 1 বা 2 হয়েছিল, ঠিক আছে, সেই সময় এই ধরনের কুপন বন্ড ইস্যু করা হতো। কীরকম? $50, 6%, 20 years, এরকম লেখা থাকতো বন্ডের মধ্যে, ওকে। এবং সেখানে যেহেতু 20 বছর না, টার্ম 20 বছর, এই কারণে ওখানে 20টা কুপন থাকতো। ওই চেক যেরকম হয় সেই ধরনের 20খানা কুপন থাকতো, কেমন? এবার ধর ভ্যালু কত? $50, ইন্টারেস্ট রেট কত? 6%, কত বছর? 20 বছর।
তাহলে 20টা কুপন, তুই একটা কুপন 1 বছর পরে তুই গেলি কাটলি, তখন অফিস হিসেব করে $50 6%, মানে তোকে কী করলো, $3 তোকে দিয়ে দিল। এইভাবে প্রথম বছর $3, তারপরের বছর $3, এইভাবে হতে হতে যখন 20 বছর কমপ্লিট হয়ে গেল, তখন তোর কাছে কিন্তু আর কুপন পড়ে থাকলো না, তোর কাছে শুধু এই বন্ডটাই পড়ে থাকলো। কেমন? তারপর তুই যখন ফেরত দিবি সরকারকে, তখন সরকার তোকে $50 ফেরত দিয়ে দেবে। এই গেল কুপন বন্ডের গল্প। ঠিক আছে? এবার গভর্নমেন্টের যখন খুব তাড়াতাড়ি অনেক টাকার প্রয়োজন হয়, তখন সরকার কুপন ছাপতো না, মানে ওই 20টা কুপন ছাপতে তো অনেক অসুবিধে, তখন সরকার শুধুমাত্র বন্ড ছাপতো। ধর আমি হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, বা আমি ধর ইংল্যান্ডের গভর্নমেন্ট, আমি একটা $50 বন্ড ছাড়লাম, ঠিক আছে, আর বললাম এটা আমি ডিসকাউন্টেড রেট মানে আমি $40 আমি ছেড়ে দেব। যখন 20 বছর পর তুমি যখন আসবে, তখন আমি তোমাকে $50 দিয়ে দেব। মানে অনেকটা এর সাথে ট্রেজারি বিলের একটা সিমিলারিটি আছে। ওকে, তার মানে যে বন্ডে কোনো কুপন নেই, নো কুপন, তাকে আমরা বলছি জিরো কুপন বন্ড। তাহলে জিরো কুপন বন্ডের বৈশিষ্ট্য কি? ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে প্রিন্টেড উইদাউট কুপন। নাম্বার 2, sold at discounted price. এবার তোদের একটা ছোট্ট কোশ্চেন দিয়ে ক্লাসটাকে একটা জায়গায় আমি দাঁড় করাবো। ধর যে ইনভেস্টর গেট জিরো রিটার্ন ইন জিরো কুপন বন্ড। ট্রু না ফলস? ফলস। কেন? যখন ইনভেস্টর জিরো কুপন বন্ড কিনছে ধর 40 টাকায়, ঠিক আছে, সে কিন্তু পাচ্ছে 50 টাকা, তাহলে এটা হচ্ছে ফলস। অর্থাৎ জিরো রিটার্ন পাচ্ছে না, সে কিন্তু কিছুটা রিটার্ন পাচ্ছে, অর্থাৎ নামে জিরো কুপন বন্ড কেন? যেহেতু এর মধ্যে কোনো কুপন নেই। এবার চলে আসছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে বিআরআর বন্ড। হোয়াট ইজ বিআরআর বন্ড? ধর তুই পোস্ট অফিসে গিয়ে একটা কিষাণ বিকাশ পত্র কিনলি, কেভিপি কিনলি। কেভিপিতে কী থাকে? তোর পুরো নাম, ঠিকানা ইত্যাদি ইত্যাদি লেখা থাকে। বাট যখন ওয়ার্ল্ড ওয়ার 2 চলছিল, তখন সরকারের তো খুব তাড়া ছিল, তখন কে অত রেকর্ড রাখবে? অত রেকর্ড রাখা সম্ভব নয়। এই কারণে সরকার ডিরেক্ট বন্ড ছাপিয়ে দিল, বলল যার নেওয়ার আছে নিয়ে যাও, আমরা ঠিক রিটার্ন করে দেব। ঠিক আছে? অর্থাৎ একেই বিআরআর বন্ড বলে। অর্থাৎ যে বন্ডে কোনো নাম থাকে না, কোনো অ্যাড্রেস থাকে না, দ্যাট ইজ কল্ড বিআরআর বন্ড। কিন্তু এখন কেওয়াইসি, তারপর ডিম্যাট ইত্যাদির ফলে অনেক ট্রান্সপারেন্সি এসছে।
না হলে কিন্তু মানি লন্ডারিং, হাওয়ালা ইত্যাদি ইত্যাদি মামলাগুলো হতো। এবার একটা কোশ্চেন, একটা পরীক্ষাতে এসেছিল, বলছে ফাইন্ড কারেক্ট স্টেটমেন্ট। এক নম্বর অপশান, ট্রেজারি বিল আর জিরো কুপন সিকিউরিটিস। Number 2, treasury bill don't pay interest debt. Number C, both. Number D, none. তা ট্রেজারি বিলটা কি? ট্রেজারি বিল আর জিরো কুপন সিকিউরিটিস, প্রথমে এটা নিয়ে আলোচনা করি। তাহলে প্রথম কথা, ট্রেজারি বিল কি একটা সিকিউরিটি? ট্রেজারি বিল কি সিকিউরিটি? ইয়েস, ট্রেজারি বিল ইজ আ সিকিউরিটি। আচ্ছা, কারণ কাগজের টুকরোর বিনিময়ে কিছু পয়সা পাওয়া যাচ্ছে, তার সিকিউরিটি। এখন প্রশ্ন হচ্ছে, একে কি জিরো কুপন বলা যেতে পারে? একে কি জিরো কুপন বলা যেতে পারে? হ্যাঁ, বলা যেতে পারে। কেন? এটা ডিসকাউন্টেড রেটে দেওয়া হচ্ছে, জিরো কুপনে যা দেওয়া হয়, এবং এতে কোনো কুপন নেই, তাহলে অবশ্যই ট্রেজারি বিল আর জিরো কুপন সিকিউরিটিস। নাম্বার 2, ট্রেজারি বিল ডোন্ট পে ইন্টারেস্ট ডেপ্ট। ডোন্ট পে ইন্টারেস্ট ডেপ্ট ঠিকই, ট্রেজারি বিলে কি হয়? ডিসকাউন্ট রেটে দেওয়া হয়, ওখানে কোনো ইন্টারেস্ট থাকে কি? নো ইন্টারেস্ট। নো ইন্টারেস্ট, তাহলে আমরা বলতে পারি যে এখানে বোথ আর কারেক্ট। বোথ আর কারেক্ট, অর্থাৎ ট্রেজারি বিল আর জিরো কুপন সিকিউরিটিস যেমন, ঠিক একইভাবে ট্রেজারি বিল ডোন্ট পে ইন্টারেস্ট ডেপ্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, তাহলে দেখলাম যদি গভর্নমেন্টকে শর্ট টার্মে মানি অ্যারেঞ্জ করতে হয়, তাহলে গভর্নমেন্টকে কোথায় যেতে হবে? গভর্নমেন্টকে যেতে হবে মানি মার্কেটে। আর যদি লং টার্মে অ্যারেঞ্জ করতে হয়, তাহলে গভর্নমেন্টকে কোথায় যেতে হবে? ক্যাপিটাল মার্কেটে। ওকে, তাহলে এখানে একটা টার্মের সঙ্গে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ওয়েজ অ্যান্ড মিনস ইন অ্যাডভান্সেস। এটা একটা আলোচনা করব। একটা পয়েন্ট আমরা আলোচনা করব, গভর্নমেন্ট টেম্পোরারি mismatch in receipt and payment। আচ্ছা, গভর্নমেন্ট কি করে? সোজা কথায়, গভর্নমেন্ট পাবলিকের কাছ থেকে থ্রু ট্যাক্স টাকা তোলে, আবার থ্রু সাবসিডি সেই পাবলিকের কাছে আবার টাকা ফিরিয়ে দেয়। তো গভর্নমেন্ট যখন বাজেট করে, বাজেটে গভর্নমেন্ট কী করে? বাজেটের 31 মার্চ পর্যন্ত গভর্নমেন্ট একটা প্রি এস্টিমেট ক্যালকুলেশন করে নেয় যে আমার এত টাকা আসবে, এত টাকা খরচা করব, এত টাকা জমাবো, ইত্যাদি ইত্যাদি। বাট মাঝে মধ্যে ইন বিটুইন মান্থ, অর্থাৎ 1 এপ্রিল থেকে 31 মার্চের মধ্যে কখনো কখনো মিসম্যানেজমেন্ট হয়ে যায়, অর্থাৎ যে পয়সা আসলো আর কি, যে পয়সা এলো তার থেকে বেশি খরচা হয়ে যায়। অর্থাৎ রিসিপ্ট মানে যে পয়সাটা আসছে
আর পেমেন্ট যেটা খরচা হচ্ছে, পেমেন্ট রিসিপ্টের থেকে বড় হয়ে যায়, তখন গভর্নমেন্ট কী করবে? গভর্নমেন্ট হেল্প চাইবে। গভর্নমেন্ট কার কাছে হেল্প চাইবে? গভর্নমেন্ট হেল্প চাইবে আরবিআইয়ের কাছে। আরবিআই হেল্প করলো, আরবিআই গভর্নমেন্টকে টাকা দিল, বাট আরবিআই কিন্তু এখানে লিমিট ফিক্সড করে দিল যে আনলিমিটেড টাকা আমি তোমাকে দেবো না, এবং বলল তুমি টাকা নিচ্ছ বটে, বাট ইউ হ্যাভ টু রিটার্ন দ্য মানি, তোমাকে টাকাটা ফিরিয়ে দিতে হবে। এই সিস্টেমটাকেই দিস সিস্টেম ইজ কল্ড ওয়েজ অ্যান্ড মিনস ইন অ্যাডভান্সেস, WMA সিস্টেম। অর্থাৎ এখানকার গল্পটা হচ্ছে ইচ্ছে মতো টাকা খরচা করা যাবে না। আর এই যে সিস্টেমটা, এটা কি আমরা ফিসকাল ডেফিসিট, পরে যখন পড়াবো বুঝতে পারবি, মানে ঘাটতিতে ফিসকাল ডেফিসিটে কি আমি WMA ইনক্লুড করব না করব না? উত্তর হচ্ছে করব না। কেন? বিকজ এইটা শর্ট টার্ম চাহিদা মেটানোর জন্য এই টাকাটা গভর্নমেন্ট ধার করছে, এবং গভর্নমেন্ট কী করছে? শোধও করে দিচ্ছে আবার। এর ফলে WMA ডাজ নট ইনক্লুড ইন ফিসকাল ডেফিসিট। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পেলাম গভর্নমেন্টে যখন টাকার প্রয়োজন হয় গভর্নমেন্ট ট্রেজারি বিল ছাপে। ঠিক আছে? তাহলে কমার্শিয়াল পেপারটা কি? হোয়াট অ্যাবাউট কমার্শিয়াল পেপার? কমার্শিয়াল পেপারটা হচ্ছে যদি বাণিজ্যিক প্রতিষ্ঠান বা কর্পোরেট হাউসগুলোর টাকার প্রয়োজন হয় তখনও তারা সেম পেপার ছাপতে পারে, সেটাকে ট্রেজারি বিলের মতো, সেটাকে কমার্শিয়াল পেপার বলে। বাট এখানকার লিমিট হচ্ছে 14 days অ্যান্ড 91 days। তারপর সার্টিফিকেটস অফ ডিপোজিটস, এটা কি? সেম কাজ, সেটা যদি ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যদি কাজগুলো করে, তখন সেটাকে আমরা বলতে পারি সার্টিফিকেটস অফ ডিপোজিটস। আচ্ছা, তাহলে এই যে আমরা কমার্শিয়াল পেপার পড়লাম, ওকে, নাও কমার্শিয়াল বিলটা কি? কমার্শিয়াল বিল আর ট্রেড বিল দুটো এক হলেও এর দুটোর মধ্যে পার্থক্য আছে। কীরকম? ট্রেড বিল ধর মিস্টার এক্স, ওকে, ধর এখানে একজন বিজনেসম্যান আছে, ধর মিস্টার ওয়াই, আর এইটা হচ্ছে ব্যাংক। ওকে, ভালো করে বোঝার চেষ্টা কর। ধর মিস্টার এক্স এই বিজনেসম্যানের কাছ থেকে একটা টেলিভিশন কিনেছে 10,000 টাকার বিনিময়ে, 10,000 টাকা দিয়েছে। ঠিক আছে? তাহলে এই বিজনেসম্যান যে কাস্টমার, তাকে একটা বিল বানিয়ে দেবে, সেই বিলটাকে বলা হয় ট্রেড বিল। ওকে, আচ্ছা, এবার জেঠালালের কাছে 10,000 টাকা আসলো, ট্রেড বিল দিয়ে দিল। তাহলে
বিজনেসম্যান কাস্টমারকে 10,000 টাকা দিল, তার এগেনস্ট কাস্টমার বিজনেসম্যানকে 10,000 টাকা দিল, এলসিডি টিভি দিল, তার সাথে বিজনেসম্যান যে এই বিলটা ইস্যু করলো তাকে বলছি আমরা ট্রেড বিল। ওকে, এবার এই যে ট্রেড বিলটা, এই 10,000 টাকার যে ট্রেড বিলটা, এটা জেঠালাল কী করলো, ব্যাংককে ইস্যু করলো উইথ ডিসকাউন্টেড প্রাইস, অ্যাট দ্য রেট ডিসকাউন্টেড প্রাইস। ধর 10,000 টাকার বিলটা সে 9,000 টাকায় ব্যাংককে দিল। যখন ট্রেড বিল ব্যাংককে, ভালো করে শুন, যখন ট্রেড বিল ব্যাংককে ডিসকাউন্টেড রেটে দেওয়া হবে তখন সেটাকে বলবো আমরা কমার্শিয়াল বিল। তাহলে ট্রেড বিল যখন ডিসকাউন্টেড রেটে দেওয়া হবে তখন সেটা হচ্ছে কমার্শিয়াল বিল। ওকে, আচ্ছা, এবার এখানে একটা জিনিস বলে দিই, এই শর্ট টার্মের যে গল্পটা আছে সেখানে একটা জিনিস মনে রাখবি, কল মানি মার্কেট মানে হচ্ছে উন্নত দেশগুলোতে, এমনগুলোই ভারতেও, মূলত একদিন থেকে শুরু করে সর্বাধিক 14 দিনের জন্য ঋণ নেওয়া হয়। ঠিক আছে, বিশেষ করে ব্যাংকগুলোর মধ্যে যখন ধর কোনো ব্যাংকের টাকার ঘাটতি হয়ে গেল, সে অন্য একটা ব্যাংক থেকে টাকা ধার করলো। ঠিক আছে, তাহলে কোন ব্যাংক থেকে টাকা ধার করবে, ধর আমার কিছু টাকা, আমার একটা ব্যাংক, অন্য একজনের আরেকটা ব্যাংক, দুটো ব্যাংক আছে, ধর এ একটা ব্যাংক, বি একটা ব্যাংক। এ ব্যাংকের টাকার দরকার, বি ব্যাংকের টাকা ঘাটতি আছে, তাহলে বি ব্যাংক এ ব্যাংকে টাকা ধার দিল, খুব কম সময়ের জন্য দিল। এই মার্কেটটাকে বলা হয় কল মানি মার্কেট, অর্থাৎ শর্ট টার্ম এবং এই বরোয়িং বিটুইন ব্যাংকস অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে সাধারণত এটা হয়ে থাকে। ওকে, এবং এখানে সিআরআর বা এসএলআরের কোনো গল্প নেই, তাহলে আমরা দেখতে পেলাম কল মানি মার্কেট কী করছে, স্বল্প মেয়াদি শর্ট টার্ম টাকার যোগানটা কিন্তু বৃদ্ধি করছে। ঠিক আছে, এবং এই যে টাকাটা নেওয়া হচ্ছে তার এগেনস্টে যে ইন্টারেস্টটা, তার এগেনস্টে যে সুদটা নেওয়া হয় সেটাকে বলা হয় কল রেট। ওকে, তাহলে এই পর্যন্তই থাক।